মাঝে একটা মাস, মে মাসে রয়েছে ব্রিক্সের আগে প্রিলিমিনারি স্তরে বিদেশ মন্ত্রীদের একটা বৈঠক। সুতরাং যদি এতটাই দাঁত নখহীন হয় ব্রিক্স, যে একটা দেশকে ক্রমাগত অন্য দেশগুলো অ্যাটাক করে যাচ্ছে, পশ্চিমা বিশ্বের একটা দেশ ক্রমাগত ব্রিক্স অন্তর্ভুক্ত একটা দেশের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, সেখানে যদি ব্রিক্স কিছুই না বলতে পারে, কোনোভাবেই পাশে দাঁড়াতে না পারে, তাহলে আগামী দিনে কি ভরসা থাকবে বাকি দেশগুলোর? একই রকম কথা তো ব্রাজিলের ক্ষেত্রেও প্রযোজ্য, সৌদি আরবের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি কি বাজারের টাকা দিয়ে জামা কাপড় কেনেন? মানে আমরা কি বাজারের টাকা দিয়ে জামা কাপড় কিনি? আমি অন্তত কিনি না, কোনো স্বাভাবিক লোক কেনে না। বা আমি বাজারের টাকা থেকে ঘুরতে যাই না, বেড়াতে যাই না। বাজারের টাকা আলাদা, ঘুরতে যাওয়ার টাকা আলাদা। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেইগুলো আলাদা আলাদা ভাগ থাকে না, তহবিল একটাই থাকে, সেখান থেকে সেখানে একটা ডক্ট্রিন থাকে, আন্তর্জাতিক সম্পর্ক ডক্ট্রিনে চলে, লিখিত। মুখের কথা, ভাব ভালোবাসার কোনো জায়গা নেই এখানে। যা পেপারে আছে সেটাই হবে। আমার বাবা আমাকে সম্পত্তি দিয়ে গেছে, আমি সেই সম্পত্তি ভোগ করবো। বাবা যদি না দিয়ে থাকে, পাশের বাড়ির রামু ভোগ করবে, কিচ্ছু করার নেই। পয়েন্টটা হচ্ছে এখানে ইমোশনের জিরো জায়গা। ব্রিক্স কেন কিছু করছে না? ব্রিক্স করবে না তাই করছে না। ব্রিক্স করার প্রয়োজনীয়তা মনে করে না, কারণ বাবার সম্পত্তিতে ব্রিক্সের ওখানে লেখা আছে যে তুমি করবে না, তার জন্য ব্রিক্স করছে না। একদম সিম্পল কথা। যাদের করার জায়গা ছিল, যাদের ডক্ট্রিনে লেখা ছিল, সে নেটো মুভ করছে না। কেন মুভ করছে না? কারণ নেটো জাস্টিফাই করে দিচ্ছে, দিস ইজ নট আ পসিবল অ্যাপ্রোচ, দিস ইজ নট গোয়িং টু বি আ পসিবল অ্যাপ্রোচ। ব্রিক্সের তো ডক্ট্রিনেই মিলিটারি কাইনেটিক্স নেই, তো কেন ব্রিক্স গিয়ে করতে? ব্রিক্সের মিলিটারি বা ব্রিক্সের আর্মি বা ব্রিক্সের ফৌজের কোনো কনসেপ্ট নেই, তো ব্রিক্স কেন যাবে? ব্রিক্স ইজ মোর অফ এ ইকোনমিক ফোরাম। ব্রিক্স হচ্ছে মোর অফ আ মানে কোলাবোরেশন ফোরাম। সেখানে কোন রকম ব্রিক্স ফোরামে মিলিটারি সাবজেক্ট এখনো আসেইনি। তার জন্যই তো ব্রিক্স কোন রকম ভাবে এমন কোনো কাজে জড়িত হতে পারে না যেই কাজটা কাইনেটিক। তার জন্য অনেক অল্টারনেট বডি আছে, যেমন ধরুন এসসিও তে কিছু না কিছু করে কাইনেটিক ডিসকাশন হয়, সেখানে প্রচুর মিলিটারি ইনভলভমেন্ট, মিলিটারি স্কোপস অফ ডিসকাশন আছে। ব্রিক্সে তো সেটা নেই। যেখানে যেটা নেই সেখানে যেচে তো কেউ দায়িত্ব নিয়ে মাথা খাটাবে না। নেটোর ছিল, সেই নেটো পর্যন্ত আজকে মুভ করলো না। নেটো লজিক্যালি বুঝিয়ে দিল যে এটা আমেরিকা যেটা করছে এটা ভুল, আমি আমেরিকার পাশে দাঁড়াতে পারবো না। যদিও তার কাছে কিন্তু ফুল ডক্ট্রিন, ওই লেখা বাবার সম্পত্তি ছিল, তা সত্ত্বেও সে সেটাকে ব্যবহার করলো না। সুতরাং নেটো যদি ব্যবহার না করে থাকে, লজিক পেয়ে থাকে, তাদের ডক্ট্রিন থাকা সত্ত্বেও, তাহলে কি করে ব্রিক্স এটাতে রেসপন্ড করবে যার ডক্ট্রিনেই নেই কোন রকম মিলিটারি এনগেজমেন্ট? এটাই হচ্ছে সিম্পল আনসার, সিম্পল থিওরি অফ ইট। কিন্তু একটা কথা ভীষণভাবে প্রচলিত রয়েছে যে যুদ্ধে এবং প্রেমে কোনো কিছুই বিশ্বাসযোগ্য সেভাবে নয়, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে হয়। ইরান যদি ওটা যিনি লিখেছিলেন, না ওটা যিনি লিখেছিলেন উনি কোনোদিন যুদ্ধ করেননি, যুদ্ধ থামানো। কবিরা যা খুশি লিখতে পারে, সেটা তাদের ব্যাপার, শৈল্পিক স্বাধীনতা। কিন্তু যারা কাঁচা কথায় ডক্ট্রিন নেগোসিয়েশন করে, এবার প্রশ্নটা করি, কারণ যেহেতু সিচুয়েশনটা যুদ্ধ, লাভ অ্যান্ড ওয়ারের মধ্যে সিচুয়েশনটা ওয়ার, সুতরাং যেহেতু আপনি ডক্ট্রিনের কথা বলছেন, আপনি একটা কূটনীতিক সম্পর্কের কথা বলছেন, এই যে প্রথম শব্দটা ইসরায়েলের সঙ্গে তো ভারতের প্রযোজ্য, কারণ যখন প্রধানমন্ত্রী মোদী ইসরায়েলে গেলেন তখনই ধোঁয়াটা উঠেছিল যে তিনি ফিরে আসলেই হয়তো ইরানকে মারতে শুরু করবে ইসরায়েল। ঘটনাচক্রে আমরা সেটারই একটা প্রতিফলন বর্তমানে দেখতে পাই। তাহলে প্রথমটাকে যদি লাভ ধরা হয়, তাহলে দ্বিতীয়টা ওয়ার। তাহলে কোথাও গিয়ে তো ইরান এটা বসে বসে দেখছে এই পুরো পরিস্থিতিটা, তখন কি তাদের গোষ্ঠীর অন্তর্ভুক্ত যে দেশগুলো রয়েছে, রাশিয়া এবং চায়না, যখন পেছন থেকে ইরানকে সাহায্য করার একটা বার্তা উঠে আসছে, তখন কি ভারতের কাছ থেকে একটা দায়িত্বশীল ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশ হিসেবে ইরান কি আরেকটু বেশি কিছু আশা করতে পারে, বা ভারত কি তাহলে পিস্টকে আরেক ধাপ এগিয়ে যেতে পারে? দেখুন, ইরান হয়তো ভারতের থেকে হেল্প নিয়েছে বা নিচ্ছে, আবার ইরান নাও নিতে পারে। হয়তো ইরান এটাও বুঝে যেতে পারে যে ভারত এত ভালো নেগোসিয়েট করেছে, আমি ভারতের থেকে কিছু চাওয়ার জায়গাতেই নেই। বা ইরান এটাও বুঝতে পারে ভারত আমাকে অন্য কোনো ভাবে হয়তো সাহায্য করবে, গ্লোবাল কোনো পোডিয়ামে কথা বলবে, সাহায্য করবে, যেটা নিয়ে প্রশ্নটা আপনি শুরু করলেন। পয়েন্ট হচ্ছে যে আমি এক্সপেক্ট তো অনেক কিছুই করতে পারি, আমি অনেক কিছু এক্সপেক্ট করতে পারি, কিন্তু সেই এক্সপেকটেশন অনুযায়ী জিনিসটা সবসময় আমাকে পেতেই হবে, এরকম কোনো মানে মাত্রা কূটনীতিতে নেই। তার কারণটা হলো, উল্টো দিকে যে লোকটা আছে সেই লোকটা, মানে ভারতবর্ষের কথা বলছে, আপনি
ভারতবর্ষকে মানে অত্যন্ত ভালো ভদ্র সভ্য একটা দেশ, আমার নিজের দেশ মানতে ভালো লাগে। আর ভারতবর্ষ তো নিজের ইন্টারেস্টটা দেখেই এগোবে না ম্যাডাম। একদম। ভারতবর্ষ তো বুঝবে যে আমার কোথায় ধান্দা বেশি হুম। রাখলে আমি বেশি খেলতে পারবো, আমি সেই খেলাটা খেলবো। আমি যে ভারতবর্ষ একদম মানে সত্যবাদী যুধিষ্ঠির আর বাকি দেশগুলো হচ্ছে দুষ্টু লোক। ভারতবর্ষ দুষ্টুমি করে, ভারতবর্ষের মতো দুষ্টুমি করে, বাকিটা বাকিদের মতো দুষ্টুমি করে। যার দুষ্টুমিটা যেই কারণে এগিয়ে যাবে সেই খেলাটা জিতবে, এবং ভারতবর্ষ নিজের মতো করে খেলাটা জিততে থাকছে। সিম্পল ব্যাপার, ভারতবর্ষ জানে যে মিডিল অর্ডারে ব্যাট করাটা অনেক সেফ। ওপেনারদের উপরে গালাগাল করে দর্শকরা, নিচের তলায় যারা ব্যাট করতে আসবে তারা অধিকাংশ বোলার, সুতরাং মিডিল অর্ডারে ব্যাট করুন, টুকটুক করে রান করুন, কোনো অসুবিধা নেই। বেশি মারদাঙ্গা দৌড়াদৌড়ি করতে গেলে উইকেটটা দিয়ে চলে আসবে। সুতরাং কিচ্ছু করেনি ভারতবর্ষ, ঠিক ব্যালেন্স খেলে বেরিয়ে যাচ্ছে। ঠিক, কিন্তু ইরানের পক্ষে এই যুদ্ধটা আর কতদিন চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে? আমি একই প্রশ্ন আমেরিকার কাছ থেকেও জানতে চাইবো যে তাদের কাছে তো টমাহক মিসাইল শেষ, আব্রাহাম লিঙ্কন অনেকটা ডিস্টেন্সে চলে এসেছে, মিড টার্ম ইলেকশন এগিয়ে আসছে, এই দুটো দেশের পক্ষে। আমি প্রথমে ইরানেরটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে কত। আমি খুব ভ্যালিড কোয়েশ্চেন এটা আপনাকে, আমি বলছি। ইরান একটা জিনিস বুঝবেন, মানে আমি আমি ভুলে গেলাম কার লেখা এই লাইনটা ছিল এরকম: ইফ ইউ হ্যাভ টু কাট আ ট্রি, ফার্স্ট শার্পেন ইওর নাইফ। ওকে, তো ইরান এই শার্পেনিং দ্য নাইফ যে প্রসেসটা আসছে, যে গাছ কাটার আগে কুড়ালটাকে তৈরি করা, ইরান কিন্তু এই কুড়ুলটাকে অনেক বছর ধরে তৈরি করেছে। আপনাকে আমি এটা বলছি, ওভার নাইট কোনো ডিসিশনে ইরানের উপরে অ্যাটাক হয়নি। ইরান অনেক দিন ধরেই জানতো আমাদের উপরে অ্যাটাক হতে পারে, তার জন্য বাংকার তৈরি করেছে, বাংকারের রেজিমেন্ট তৈরি করেছে, রেসপন্স সিস্টেম তৈরি করেছে, কোথায় কোথায় হিট করবে তার প্ল্যানিং আছে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি আছে। সামরিক স্টাডিজের যারা ছাত্রছাত্রী, তারা কোথাও গিয়ে তাদের মনে হতেই পারে যে ইরানের যে প্ল্যানিংটা, সেটা কিন্তু কোথাও গিয়ে আমেরিকা এবং ইসরায়েলকে নাকানি চোবানি খাইয়ে ছেড়ে দিয়েছে। ইরানের প্ল্যান ই, প্ল্যান বি, প্ল্যান সি, এভরিথিং ইজ সো সাউন্ড, মানে অসাধারণ যাকে বলা হয়। ঠিক আছে, দ্বিতীয় জিনিসটা খুব ইম্পর্টেন্ট বুঝতে হবে, আমেরিকা কিছুটা হলেও ওভার কনফিডেন্সে, কিছুটা হলেও হাফ ইন্টেলিজেন্সে আমেরিকা অ্যাক্টিভিটিটা করেছে। মানে যতটা আমেরিকা পাওয়ারফুলি ভাবনা চিন্তা করা উচিত ছিল, আমেরিকা ততটা পাওয়ারফুলি ভাবেনি। কিছুটা কনফিডেন্সে, কিছুটা বলতে পারেন পলিটিক্যাল প্রেসারে। আমি কেন বলছি পলিটিক্যাল প্রেসারে, আপনি মনে করে দেখুন, ডোনাল্ড ট্রাম্পের একটা স্টেটমেন্ট ছিল, ইন 4 weeks উই উইল র্যাপ আপ ইরান। যদি আমি ভুল না বলে থাকি, এই স্টেটমেন্টটা কিছুদিন আগে ডোনাল্ড বলেছিল। এই 4 উইকের কথাটা কেন বলেছিল, তার কারণটা হচ্ছে উনি জানতেন মিড টার্ম ইলেকশনে ইরানের সোকল ভিক্টরি ন্যারেটিভটা খুব কাজে আসবে তার জন্য। কিন্তু যখন উনি দেখলেন যে ইরানের ওয়ারটা তার এগেনস্টে যাচ্ছে,